আর ওয়ার্ক করে নাই আর কি। তো এটা একটা ন্যায্য জায়গা। 24-এর গণহত্যার বিচার ওনারা চেয়েছেন, ন্যায্য জায়গা। আমরা কারো এই ব্যাপারে দ্বিমত করবার সুযোগ নাই। বিদ্যুৎ যেটা যে দামে পাওয়ার কথা, জনগণ কি সেই দামে পাচ্ছে? এখানে প্রফিট হচ্ছে না কোথায়? এখানে বিদ্যুৎ খাতের যে ভুতুড়ে বিল থেকে শুরু করে যে দুর্নীতি আছে, এটা কি বন্ধ করা গেছে? তাহলে আপনি একটি আতঙ্ক, বরিশালে বোমা বিস্ফোরণ ঘটেছে, সাভারে প্রেসার কুকার বোমার ঘটনা আমরা দেখেছি, এর আগেও আমরা একাধিক সাভারেও সেই একই প্রেসার কুকার দেখেছি। কারণ কি হঠাৎ আবার এর মধ্যে আবার কয়েকটি জায়গায় জঙ্গির আস্তানায় সন্দেহে তাদেরকে ঘিরে রাখা হচ্ছে বাড়ি, এই বিষয়গুলো কেন হঠাৎ করে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক মিস্টার ফুয়াদ ভাই। আসলে দেখেন, এই যে আপনার বোমাতঙ্ক, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বিভিন্ন বস্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এইসব দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে পুরাতন খেলা যেটা আমরা আওয়ামী লীগের আমলে বারবার দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত হয়েছিলাম বা হয়েছে ওই সময়, ঠিক একই খেলা এখনো মানে খেলার পাইতারা মানে শুরু করেছে। এবং এটা যে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে করা হচ্ছে এটা একবারে নিশ্চিত। আপনি জানেন যে কিছুদিন আগে আপনার ইন্ডিয়ান হাই কমিশনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। ঠিক একই দিনে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ সফর করছেন। যদিও এটা মিডিয়াতে ওভাবে আসে নাই যে কী কারণে, কীভাবে আসলেন, কোন উদ্দেশ্যে আসলেন ইত্যাদি। তো আমরা অনুমান করতে পারছি যে যেহেতু আগামী সম্ভবত 18 কি 19 তারিখ বোধহয় ব্রিক্স সম্মেলন ইন্ডিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আহ্বান কি বলে আপনার আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। তো তিনি যাবেন কি না এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয় নাই। তো আমার ধারণা সরকারকে ওয়ান কাইন্ড অফ চাপে রাখার জন্য এরকম খেলা তারা নতুন করে শুরু করেছে কিনা এটা একটা ভাববার বিষয়। এখন বলতে পারেন যে সরকার তো বিএনপি, তাহলে এই খেলাটা খেলছে কারা? হ্যাঁ, দেখেন বিগত 54 বছরে আমরা কিন্তু তাদের তাবেদারি থেকে পরিপূর্ণভাবে বের হতে পারি নাই। আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল যে 5ই আগস্ট থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সেই ইন্ডিয়ান হিজিমনি থেকে বের হতে পারবো, কিন্তু অত্যন্ত আনফর্চুনেট আমরা এখনো তাদের সেই হিজিমনি থেকে বের হতে পারি নাই। কারণ কি? হ্যাঁ, কারণ তো এটা পরিষ্কার। ডক্টর ইউনূসের আমলে অনেক চেষ্টা করা হয়েছে, তবে তার আমলে আমি ধরেন যে এই জায়গাতে কিছুটা সন্তুষ্ট বলতে পারেন। বিশেষ করে দেখবেন যে ইন্টারিমের সময়ে সীমান্ত হত্যা টোটালি জিরোতে নেমে আসছিল, একটা জায়গাতেও কিন্তু কাউকে হত্যা করা হয় নাই। এটা তার একটা বড় অ্যাচিভমেন্ট। তার অনেক আলোচনা আছে এবং ওই ট্যানারির ধরেন যে অনেক প্রশংসাও আছে, আবার নেতিবাচক কমেন্টও আছে। বাট কিছু কিছু জায়গায় তাদের অভূতপূর্ব সাফল্য কিন্তু তারা বিগত 2 বছরে রেখে গেছেন, এগুলো বলতেই হয়। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে ইন্ডিয়ান হিজিমনির প্রভাব বাংলাদেশে ধীরে ধীরে কমিয়ে আনা, এটা অনেকটাই কমিয়েছিলেন। তো এই যে ইন্ডিয়ান হিজিমনির যে সার্কেলগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন লেয়ারে রয়েছে, এটা কিন্তু এখন কিছুটা আবার উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এবং এই মাথাচাড়া দেওয়ার নৈপথ্যেই মূলত এই কারণগুলো আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করছে আর কি, যেটা আমরা ওই যে বোমা সদৃশ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। গতকালকেও সাভারে যেটা উদ্ধার হলো। তো এই বিষয়গুলো আমি মনে করি সরকার যদি শক্তভাবে আসলে টেকেল দিতে পারে, হ্যান্ডেল করতে পারে, তাহলে আসলে মানে এগুলো খুব একটা মানে এফেক্ট করবে না। এইসব ঘটনা কারা করছে সেই বিষয়ে কি সরকার আসলে জানতে পেরেছে? আমি বলছি যে আমার ধারণা সরকার মানে জানে না, এটা আমি বিলিভ করি না। সরকার অবশ্যই জানে এবং হয়তো তারা তার পরিপ্রেক্ষিতে অ্যাকশনও নেওয়ার চেষ্টা করছেন। আমি ওই যে বললাম যে আমরা তো এখনো তাদের হিজিমনি থেকে বের হতে পারি নাই। আপনি চাইলেও রাতারাতি কিন্তু আপনি ইন্ডিয়ান আধিপত্যবাদ থেকে এদেশকে মুক্ত করার যে মানে প্রক্রিয়াটা, এটা একবারে মানে রাতারাতি করে ফেলতে পারবেন না। এখানে সময়ের প্রয়োজন। এখানে সরকার আসলে কতটুকু দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তাদের কূটনীতিক চ্যানেলের মধ্য দিয়ে তারা তাদের সম্পর্কটা আসলে কি বলে আপনাকে ভালোভাবে রাখতে পারে বা রাখবে ভবিষ্যতে, এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। এবং এই দেশে আমি মনে করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনীতিক আসলে রিলেশনটা আগামী দিনে কিরকম হয়, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। আমি এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়গুলো? সাম্প্রতিক যে বোমাতঙ্ক বা জঙ্গি তৎপরতার একটি ঘটনা আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনার কাছে কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা দুইটা প্লেয়ার করতে পারে আর কি। একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে ভারতের এলিমেন্ট, যেটা ফারুক ইন্ডিকেট করেছে আর কি। বাকি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার কেন করবে, সরকারের গোয়েন্দা সংস্থারা কেন করবে? কিছু কিছু বহু সরকারই যখন বিভিন্ন পাবলিক ইস্যুস হ্যান্ডেল করতে পারে না, তখন তাদের অ্যাটেনশন ডেভেলপ করবার জন্য কৃত্রিম ফলস ফ্ল্যাগ অপারেশন করে, কৃত্রিম সিচুয়েশন তৈরি করে, যেটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে। দেখবেন যে আপনি 3-4 দিন আপনি দেখবেন ছাত্রদল শিবির ব্যাপক মারামারি করলো, মারামারি কিন্তু ফলো আপ নাই, দেখবেন হট করে উঠে আবার একদম থেমে গেছে। ওই ফাঁকে দেখবেন যে আপনার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ওইটার কারণ কি আপনি বলছেন? ওই অনেকগুলো কারণ ঘটে গেছে হয়তো, এটা মানে আপনাদের হঠাৎ করে নেই। হ্যাঁ, নরমালি দেখবেন ছাত্র সংঘর্ষ কিন্তু একটা ফলো আপ থাকে। দেখবেন যে অমুক জেলায়, অমুক ক্যাম্পাসে, অমুক কলেজে, অমুক বিশ্ববিদ্যালয়, এটা সেটা। ওই সময়টাতে যেটা হয়েছে যে আপনার বিপিসি চেয়ারম্যানকে এর কয়েকদিন আগে ডিসমিস করা হলো আর কি, জ্বালানি সচিবকে খায় ফেলছে ওই সময়টাতে। ওই সময়টাতেই দেখবেন যে আপনার এই যে জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজ করা, বসুন্ধরাকে দিয়ে দেবার একটা আলোচনা এবং তার পক্ষে রিপোর্ট নেওয়াটা, যেটা অ্যাসেসমেন্ট রিপোর্টটা তাকে 4 দিনের ভিতরে দিতে বলা হয়েছে জ্বালানি মিনিস্ট্রি থেকে। 4 দিনের ভিতরে রিপোর্ট কীভাবে দিবে? 2 দিন ছুটির দিন আছে। আবার সেই রিপোর্টের যে মানে বসুন্ধরার পক্ষে রিকমেন্ডেশনে সচিব এবং বিবিসি চেয়ারম্যান রাজি হন নাই।
তো আপনি ডিসমিস করে দিলেন, নতুন লোক আসলো, নতুন লোক আবার রাজি হয়েছে। এর ভিতরে আপনি দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসি থেকে রিক্রুটমেন্ট আপনার স্কুল কলেজের গভর্নিং বডিতে দিয়ে দিয়েছে। গভর্নিং বডিগুলো কে চালাবে? এই সরকার দলীয় যে মানে যত মূর্খ টাউট বাটপার আছে গ্রামে গঞ্জে মেম্বার টেম্বার, এরা হচ্ছে স্কুল কলেজে রিক্রুটমেন্ট করবে। দুইটা সিদ্ধান্ত হয়ে গেছে, আরও হয়তো হয়েছে। আপনার ওষুধ কোম্পানিতে দেখেন যে যেটা আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের একটা বিশাল অবদান ছিল, সে 80-র দশকে করে গেছেন। 117টা ওষুধে মূল্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ওষুধ, সেটার মূল্য সরকার নির্ধারণ করবে, এটা প্রাইভেট সেক্টর করতে পারবে না। এই লাইসেন্সের ভিত্তিতে হচ্ছে প্রাইভেট সেক্টরকে ব্যবসা করতে দেওয়া হয়, এবং এর কারণে বিদেশি কোম্পানিগুলো তখন নাই হয়ে গেছে। এইটাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 117 থেকে 295-তে নিয়ে গেছে। যে এটার যেটা আমাদের রোগবালাই আরো নতুন করে বেড়েছে পলিউশনের কারণে, খাবারের কারণে, এইটার রেঞ্জ আরো বড় করেছে। এই যে এইটা করেছিল, এইটার অর্ডিন্যান্স, এটার যে প্রজ্ঞাপনটা ওই সময়টাতে বাতিল করে দিয়েছে সরকার। এর মানে হলো ওই যে 117টা পণ্য ওখানেই ছিল, এবং এইটাকে ইমিডিয়েটলি কারা ওয়েলকাম করেছে জানেন? ওষুধ মালিক শিল্প সমিতি, ওইটার সেক্রেটারিকে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ ভাইয়ের ভাই। মানে এখন আপনি চক্র বুঝতে পারতেছেন? একই সময়ের ভিতরে 10,000 বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে দেশের বিভিন্ন জায়গাতে। এর ভিতরে কোনো টেন্ডার হবে না, সরকার নামাই দিবে। সারা বাংলাদেশে আমরা কি আলোচনা করলাম? কে শিবিরের পক্ষে, কে প্রথম লাঠি থামাইলো, কে ছাত্রদল, কে লাঠি, কে নয়ন, কে হেলমেট বাহিনী, সারা বাংলাদেশ আমরা ব্যস্ত। সচিবালয়ে দেখেন গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত হয়ে গেছে। পিএসসিতে 4 জন সদস্য অ্যাপয়েন্ট হয়েছে, দলীয় লোক, কাউকে আমরা চিনি না ইনফ্যাক্ট, শুধু পত্রিকাতে দেখলাম এর পরে আসছে। এরকম অনেকগুলো সিদ্ধান্ত ওই সময়টাতে হয়েছে, যেটা আমরা এখন একের পর এক খুঁজে পাচ্ছি আর কি, যে ওই সময়টাতে হয়েছে। মানে ইঙ্গিত যে আসলে ক্রিয়েট করা, রাইট। এর মানে হচ্ছে এটা সারা বাংলাদেশ না, সারা দুনিয়া এগুলো করে। ফলস ফ্ল্যাগ অপারেশন এবং গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যম একসাথে মিলে এই নেক্সাসটা তৈরি করে, একটা ইভেন্টের থেকে মুখ সরায় দিবে, কোন ইভেন্টের দিকে তাকাবে ওটা আবার ঠিক করে দেয়। যেভাবে আপনার ক্যামেরাম্যান ঠিক করতেছে, প্রডিউসার ওখান থেকে রিমোট চাপতেছে, ক্যামেরা এইটা দাও, ওইটা বন্ধ করে দাও, আপনার মেইনটা ধরো, ওই কোনা দিয়ে আবার কাইটা দাও। ঠিক রাষ্ট্রটা এইভাবে চালানোর চেষ্টা করা হয়। এখন আমি জানি না এটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা, বাট গত 17, 18, 20 বছরে 2001 সালের পর থেকে এই জঙ্গি নাটক আমরা সারা দুনিয়াতে দেখেছি। এবারও কি? তবে দেখেন আপনি, এই যেখানেই আমেরিকার ইন্টারেস্ট নাই সেখানে আবার জঙ্গি নাই, যেখানে তেল গ্যাস নাই সেখানে জঙ্গি নাই, যেখানে খনিজ সম্পদ নাই সেখানে জঙ্গি নাই, যেখানে সোনার পাহাড় নাই, কয়লার পাহাড় নাই, তারপরে হীরার পাহাড় নাই, ওখানে আবার কোথাও জঙ্গি নাই। ওখানে দেখবেন অন্য সমস্যা তারা বলে, এখানে মাদক ইস্যুজ আছে, এখানে সিভিল ওয়ার আছে, এখানে গণতন্ত্রের সমস্যা আছে, মানবাধিকার লঙ্ঘন আছে। শব্দ দেখবেন তখন বদলে যাবে, তখন অন্য শব্দ আসবে। কিন্তু যেখানে ন্যাচারাল রিসোর্স আছে, যেখানে চুরিচামারির প্রশ্ন আছে, সেখানে যদি মুসলিম কান্ট্রি হয় তাহলে সেখানে জঙ্গি নিয়ে আসবে। এই যে রাষ্ট্রের ভিতরে গোয়েন্দা সংস্থা আছে, গণমাধ্যম আছে, সরকারের এই যে এনার্জি সেক্টরের যে অলিগার্ক আছে, এনার্জি সেক্টরের বড় বড় লবিস্ট আছে, এই পুরো নেক্সাস মিলে এগুলো করছে। এবং এই নেক্সাসটা শুধু দল কেন্দ্রিক না, এটা সব দলের সময়। মানে যে সময়টাতে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে, আমার সাপ্লাই যখন সবচেয়ে বেশি ছিল, ওই সময়টাতেই আপনি এলএনজির ব্যবসাটা আবার প্রমোট করার লাইসেন্স দিয়েছেন। মানে আপনি এটা তো যায় না তো 2016-17 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে বিভিন্ন কারণে। ওই সময়টাতে আপনি লাইসেন্স দিয়ে বর্তমানে মার্কেট, আপনি প্রায় 30% মার্কেট এলএনজিকে দিয়ে দিয়েছেন। মিলল না তো। আপনার যখন গ্যাস সংকট থাকবে তখন না এলএনজি ইনক্রিজ করবে, আপনার উত্তোলন ভালো, আপনার সাপ্লাই ভালো, বাপেক্স ভালো ভালো এক্সপ্লোরেশন করতেছে, আপনি ওটাকে ফার্দার এক্সটেনশন না করে, ডেভেলপ না করে প্রসেসটাকে হল্ড করে দিলেন, হল্ড করে মার্কেটে ক্রাইসিস তৈরি করলেন, ক্রাইসিসের মধ্য দিয়ে একটা বিকল্প আমদানির ব্যবসা তৈরি করলেন। এবং এই প্রত্যেকটা ক্রাইসিস দেখেন, সরকার যে তেলের ক্রাইসিসের কথা এর আগে দেখলাম না আমরা যুদ্ধের পরে, গ্যাসের ক্রাইসিস, পাম্পে হাবি যাবি কত কিছু না, এটাই দেখলাম। যেই আপনার 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ মেট্রিক টন 2টা কোম্পানিকে ব্যারেল আনার অনুমতি দিয়ে দিল, অখ্যাত 2টা কোম্পানি, ইংল্যান্ডের এবং সুইজারল্যান্ডের, দেখবেন পাম্পের লাইন সব চলে গেছে। সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিপিসির, পেট্রোবাংলার সব হিসাব বলছে দেশে তেলের গ্যাসের কোনো সংকট তখন ছিল না। যুদ্ধ শুরু হওয়া মানে তো সংকট না, আমার তো একটা সাপ্লাই চেইন আছে, আমার অলরেডি নিজস্ব মজুদ আছে, যে জিনিসটা অলরেডি পাম্পে চলে গেছে সেখানে কেন লাইন তৈরি হবে? এর সাথে বিবিসির লোক দায়ী জড়িত, পেট্রোবাংলা, জ্বালানি মন্ত্রণালয়, সরকারি দলের নেতাকর্মী, যারা সাপ্লায়ার আছে, এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, পুরো লবি সেকশন, পুরো নেক্সাস জড়িত। এবং এই জিনিসগুলোই হচ্ছে ওই যে জনগণের রাষ্ট্র কবে হবে, ওই যে আধিপত্যবাদ, এখানে তো নিজস্ব আধিপত্যবাদও আছে, ব্যবসায়ীদের আধিপত্যবাদের প্রশ্ন আছে। এই যে দেখেন কদিন আগে দেখলাম সামিট গ্রুপের 3rd টার্মিনাল করার অনুমতি দিয়েছিল টেন্ডার ছাড়া আপনার আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী যেটা 2টা টার্মিনালের কথা বলা হচ্ছে না, এলএনজি যেখানে আপনার করা হয়, ফ্লোটিং টার্মিনাল মহেশখালীতে, 3rd-টা করবার জন্য দিয়েছিল সামিটকে কোনো টেন্ডার ছাড়া। এইটা এসে বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এটাও আবার এই সরকার গত কদিন আগে আপনার ওই বাতিল আদেশ যেটা, ওইটা আবার তুলে নিয়েছে। তার মানে আপনি সামিটকে আবার করতে দিচ্ছেন, সামিটকে এই কুইক রেন্টালের প্রথম দিককার যারা বড় বড় অলিগার্ক, সামিট তার ভিতর একটা,
তাহলে এখন এই জিনিসগুলোকে থেকে মুখ ফেরানোর জন্য এটা করা হচ্ছে কিনা, এটা একটা বড় ব্যাপার, যেটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোই করেছে। যেই দেশের গোয়েন্দা সংস্থা দেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, মারার পরিবেশ তৈরি করছে, গুম খুনের সাথে জড়িত, তারা এই ছোটখাটো ঘটনা কেন করতে পারবে না? তবে এটা অবিশ্বাস করার কোনো জায়গা নাই, হতে পারে। দ্বিতীয়ত যেটা করতে পারে, ভারত দায়ী, দায়ী এটার সাথে। কিভাবে? আপনার মনে থাকার কথা যে আমাদের সেনাপ্রধান এনডিসিতে একটা বক্তব্য দিলেন গত 2-3 মাস আগে, যে চিটাগং কক্সবাজার বেস আমাদের যে পরিমাণ মাল্টি রোল এয়ারক্রাফট দরকার, এটা আমাদের নাই। তো আমাদের যে 2030-এর আপনি জানেন যে আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে আমাদের সামরিক বাহিনীর, সেখানে আমাদের মাল্টি রোল কমব্যাট প্লেন দরকার এগুলো। তো এটা দিয়ে আসলে কি ইঙ্গিত করা হয়েছে? পাকিস্তানের যে F-17 আছে, থান্ডার, যেই সি প্লেন বানাইছে চায়না, এই ধরনের যে মানে খুবই অত্যাধুনিক, যেগুলো F-35কে চ্যালেঞ্জ করতে পারবে, এই ধরনের মারণাস্ত্র অথবা সমরাস্ত্র আমাদের ভান্ডারে যোগ হওয়াটা জরুরি, যেটা উনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে। কয়েকদিনের ভিতরে আপনি দেখলাম আমার ইন্ডিয়ান মিডিয়াতে সব জায়গাতে আমাদের বিমান বাহিনীতে টিটিপির লোক পাওয়া গেছে, তেহরিকে তালিবান পাকিস্তানের জঙ্গি পাওয়া গেল। আমাদের বিমান চালায়, আমাদের যারা বিমান বাহিনীতে জব টপ করেন, এরকম বহু লোকের খোঁজখবর পাওয়া গেল। তালিবান থেকে, আফগানিস্তান থেকে যেন কে আসছে, এক লোক ভিজিটে আসছে, তার ব্যক্তিগত কারণে আসতে পারে না মানুষ, তার এই জঙ্গি টঙ্গি বানায় নাটক টাটক করলো। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে উর্দু ভাষায় গালি দিচ্ছে, তারা পাকিস্তানি বানাইলো, লোক আসলে ইন্ডিয়ার লোক। তো এই দুষ্টামিগুলো করে মিডিয়া আমাদের তো দালাল, আওয়ামী লীগের এবং ভারতের গোলাম পোষ্য সাংবাদিক গণমাধ্যম আছে, তারা দিন রাত এগুলো ছাপানোর চেষ্টা করলো। এখন টিটিপিকে, তেহরিকে তালিবান পাকিস্তান, হচ্ছে ইন্ডিয়ান রয়ের হয়ে যারা পাকিস্তানে, পার্টিকুলারলি বেলুচিস্তানে, আফগান সীমান্তে যারা যত রকম দুষ্টামি আছে, আল কায়দা টাইপের দুষ্টামি, বগদাদি স্টাইলের দুষ্টামি, আইসিস স্টাইলের দুষ্টামি, এগুলো তারা করে দিন রাত। পাকিস্তান ইরানের ভিতরে ঝামেলা লাগাবে, পাকিস্তান আফগানিস্তানের সাথে ঝামেলা লাগাবে, কেওয়াস লাগাবে, এবং তাদের অসংখ্য কমান্ডারকে পাকিস্তান গ্রেফতার করছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং তাদের আর্ম ফোর্সেসের অফিসাররা পর্যন্ত গ্রেফতার হয়েছে, তারা এখন পাকিস্তানের জেলে পর্যন্ত আসে, তাদের ফাঁসির আদেশ পর্যন্ত হয়েছে। তারপরে ইন্ডিয়া আইসিজেতে গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছে, আইসিজেতে গিয়ে মানবাধিকারের প্রভিশন ইনভোক করে মামলা করেছে। তো এই কাজগুলো যারা করছেন, সেই কমান্ডাররা স্বীকার করছেন যে আমাকে টাকা দেয়, আমাদেরকে ট্রেনিং করতে নিয়ে গেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে, এর অস্ত্র এখানে আসছে, থেকে নিয়মিত তারা ভাতা পায়। সেই মানুষগুলো সংগঠন হচ্ছে টিটিপি, নাম কি? তালেবান। দেখলে কি মনে হবে যে ওই তালেবান আফগান তালেবানদের একটা ভাই বেরাদারের সংগঠন। তো যারা জিহাদ ব্যবসা করে, বাংলাদেশের হুজুরের আছে অনেকে জিহাদ ব্যবসা করে, এরা অনেকেই দেখবেন এই চিটাগং কক্সবাজার এখান থেকে মানে ওই পাঠায়, মানে চালান পাঠায়, লোকের চালান, জিহাদ ব্যবসায়ী চালান পাঠায় ওই টিটিপির হয়ে যুদ্ধ করতে। বাংলাদেশে অনেক তরুণ কিন্তু পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তালেবানদের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। টোটালটা হলো রয়ের ফাঁদ। তাহলে এই যে ফেনোমেনানটা, ওয়ার অন টেররের যে ডিসকোর্স, যে ফেনোমেনা টেরোরিজমের, যেটা গত 25-26 বছর ধরে আমরা দেখে আসছি, আমাদেরকে মাথায় রাখা দরকার যে জেনুইন ঘটনা থাকতে পারে, অসম্ভব কিছু না। যে কোনো সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, আমার ইটিভি ভালো লাগে না, আমি গিয়ে এটা বুলডোজ করে দিতে চাই, এটা কেউ ভাবতে পারে, একটা সমাজে এরকম মানুষ থাকতে পারে। কিন্তু এইটা থাকায়, চিন্তায় থাকা এক জিনিস, ক্ষোভে থাকা, বক্তব্যে থাকা, ফেসবুক স্ট্যাটাসে থাকা, এর মানে এটা না এটা একটা অর্গানাইজ ফোর্স আয়সা ইটিভি দালানটা বুলডোজ করে দিয়ে যেতে পারবে। মানে আপনি কাকে কতটুকু স্পেস দেবেন, কার ব্যাপারে কতটুকু খবর বানাবেন, সেটা তো একটা দায়িত্বশীলতা থাকা দরকার। তো এই জন্য বাংলাদেশের গণমাধ্যম এবং যারা আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন, তাদেরকে দয়া করে বলবো, বাংলাদেশের স্বার্থটা নষ্ট করিয়েন না, দেশের বদনাম হয়। এই যে বাংলা খবরটা আজকে আপনি আমাকে বললেন, এই খবরটাকে ইংলিশ হয় নাই মনে করছে দিনে, এই খবরটাকে সারা দুনিয়াতে ছড়ায়া যায় নাই যে বাংলাদেশে এই জঙ্গি ফেনোমেনা মানে করতেছে, উদ্ভব হচ্ছে। একই টাইমে আপনি 25টা ব্যবসায়ী কোম্পানি আসছে আমেরিকা থেকে ব্যবসা করতে, ওদের বিজনেস অ্যাসেসমেন্ট কি, বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? তাহলে আপনি এগুলো করে কি আসলে দেশের ভালো করছেন, লাভ করছেন? আওয়ামী লীগের আমল এগুলো করে কি দেশের লাভ হয়েছে? অতএব আমাদের প্রত্যেকটা ফোর্স বাহিনীগুলোর ভিতরে যদি কেউ থাকেন, দয়া করে দেশের বিপক্ষে কাজ করিয়েন না। আগেও লাভ হয় নাই, ভবিষ্যতে লাভ হবে না, সরকারেরও 2 আনার লাভ হবে না। ফেসবুকের জমানা আপনি এই সকম 2 নম্বরে 9 নম্বরই করে লাভ হবে না। 1 ঘন্টা ওই যে বললো, সাথে সাথে ফারুকের স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, সবাই বুঝতেছে ঘরের থেকে যে কে কোথেকে নাটক করতেছে। দয়া করে এগুলো করিয়েন না। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। ব্যারিস্টার রাসেলুজ্জামান ফুয়াদ অনেকগুলো কথা বলছিলেন এবং বলছিলেন যে অনেক ক্ষেত্রে ক্রিয়েট করা হয় অনেক ঘটনা, অনেক একটাকে আড়াল করতে গিয়ে একটা আড়াল করা হয়। কিন্তু আমরা জানি যে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই, সরকার চেষ্টা করছে। সরকার যারা মন্ত্রী আছে তারা প্রতিনিয়তই বলছেন যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে উত্তরণের চেষ্টা চলছে এবং মানুষ যে কষ্টে আছে সেই বিষয়গুলো তারা অনুধাবন করছেন। মানে আপনার কাছে কেন মনে হয় যে আসলে ক্রিয়েট করা হচ্ছে বা ক্রিয়েট যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, ফুয়াদ ভাইয়ের একটা পয়েন্টের সাথে আমি একমত, যেটা বলা হলো যে আমিও এর আগে টাচ করার চেষ্টা করেছি যে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এরকম খেলা অতীতেও হয়েছে এবং বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু এটার একটা ধারাবাহিকতা দেখেছি যে একটা ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করা হয় প্রতিনিয়ত, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়, এরকম আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন একটা মানে কর্মকাণ্ডের মধ্যে মানে এরকম করে আসছে আওয়ামী লীগের আমলে বিগত 15-16 বছর। আরেকটা পয়েন্টে এটা ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত না, তিনি নিজেও সেই পুরনো খেলাটা কেন বন্ধ আমি হচ্ছে আসবো না? হ্যাঁ। আরেকটা পয়েন্ট ফুয়াদ ভাই নিজেই ধরেন যে এটার মানে ওই যেটা বলেন আপনার সরকারের পক্ষ থেকেও এটা করা হতে পারে, হ্যাঁ তিনি যদিও এখানে আশঙ্কা করেছেন, তারপর দেখেন সরকার যদি এই ঘটনাগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে থাকে তাহলে সরকার ভালো করে জানে যে এটা একটা আন্তর্জাতিকভাবে একটা ইমেজের প্রশ্ন। আজকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বিভিন্ন জায়গায় বম্বিং হওয়া, বোমা সদৃশ বিভিন্ন বস্তু উদ্ধার করা, এটা তো ইন্টারন্যাশনালি আমাদের দেশের ইমেজ সংকট করবে এবং আন্তর্জাতিকভাবে আমরা ডিমোরাইজ হবো ডে বাই ডে। এটা তো একদিকে সরকারের জন্য নেতিবাচক, আরেকদিকে বিদেশি ইনভেস্টর যারা আমাদের দেশে ইনভেস্ট করতে চায় তারা এখানে ইনভেস্ট করার সেই সাহসটা পাবে না, তারা তো সেই কমফোর্ট আপনার এনভায়রনমেন্টটা পাবে না। উনি কিন্তু নিজেই বলেছেন তাহলে সরকার তো জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারার কথা না, অ্যাজ পার ফুয়াদ ভাইয়ের কথা অনুযায়ী। তো আমার ধারণা এটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, ইটস নট আপনার মানে ট্রু। তবে সরকারের মধ্যেও আমি যে বললাম বিভিন্ন লেয়ারে বিভিন্ন জায়গায় এখনো কিন্তু ওই যে প্রতিটা স্বৈরাচারের জন্য ভারতীয় প্রেসক্রিপশনে বিগত 15-16 বছর এই দেশটিকে তারা তাদের মতো করে কাজ করেছে। তারা তো বাংলাদেশ থেকে সমূলে উৎপাদিত হয় নাই, পালিয়ে যায় নাই, তারা এখনো আছে। ওই চক্রটা এখনো কিন্তু খেলার চেষ্টা করছে। ওই চক্রটা এখনো কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়, কিভাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলা যায়, কিভাবে সরকারের ইমেজ ডাউন করা যায়, কিভাবে বাংলাদেশটাকে একবারে আগের মতো করে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, আমরা যেভাবে চাই সেভাবে যাতে সরকার বাধ্য হয়। কারণ বিগত 15-16 বছরের কথা আপনি দেখেন, এখানে কি সত্যিকার অর্থে বাংলাদেশ